আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই কথা তো সত্য যে মানুষের মধ্যকার ক্ষোভ কখন কিভাবে দানা বাঁধতে পারে এবং সেই ক্ষোভ কিভাবে স্ফুলিঙ্গ আকারে ছড়িয়ে পড়তে পারে তা নিশ্চিত করে খানিক আগ পর্যন্ত বলা যায় না। এবং সেই আশঙ্কাটাই এখন সরকারের কোনো কোনো দপ্তরের মধ্যে দেখা দিয়েছে। যে কোনো সময় গণবিক্ষোভের মাধ্যমে হামলার ঘটনা ঘটতে পারে সরকারি স্থাপনায়। কি কারণে? সেটি হচ্ছে সারা দেশে যে তীব্র লোডশেডিং চলছে, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশের কোনো কোনো এলাকায় 60 থেকে 70% সময় বিদ্যুৎ থাকছে না, অর্থাৎ 24 ঘন্টার 18 ঘন্টায় বিদ্যুৎ থাকছে না। কোনো কোনো এলাকায় 10 ঘন্টা টানা 10 ঘন্টা লোডশেডিং চলছে। এই অবস্থায় গণবিক্ষোভের মাধ্যমে হামলার আশঙ্কা ঘটতে পারে, আশঙ্কা করা হচ্ছে। আমি সে বিষয়ে পরে আসছি। তার আগে আপনাদের একটি পরিসংখ্যান জানিয়ে রাখি, যদিও আপনারা অনেকেই জানেন যে দেশের এই মুহূর্তে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 30 থেকে 33 হাজার মেগাওয়াট, অর্থাৎ জ্বালানি যোগান পাওয়া গেলে 30 থেকে 33 হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এই পরিমাণ বিদ্যুৎ কেন্দ্র আছে। আর উৎপাদন হয়েছে সর্বোচ্চ এ পর্যন্ত কত? 17,000-এরও কিছু বেশি। আর বিএনপি এবার সরকার গঠনের আগে সর্বশেষ ক্ষমতা ছিল কবে? 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারে ছিল। তো ওই সরকার যখন প্রথম ক্ষমতায় আসে 2001 সালে, তখন দেশে বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন ছিল পিক আওয়ারে 3033 থেকে 3218 মেগাওয়াট পর্যন্ত। আর যখন ওই জোট সরকার ক্ষমতা থেকে বিদায় নেয়, তখন তারা কত রেখে গিয়েছিল সর্বোচ্চ উৎপাদন সক্ষমতা? 3782 মেগাওয়াট। এই তথ্যটি এই কারণে আপনাদের মনে করিয়ে দিলাম যে এখন যিনি বিদ্যুৎ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব রয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনিও ওই সরকারের সময় বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, যদিও তিনি তখন প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন, কিন্তু পূর্ণমন্ত্রী ছিল না। এই কারণেই কথাটা বলছি যে যখন 22 ফেব্রুয়ারি নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলো এবং সেই মন্ত্রী পরিষদে পূর্ণমন্ত্রী হিসেবে বিদ্যুৎ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে ইকবাল হাসান মাহমুদ টুকুর নাম এলো, জানা গেল, তখন থেকে মানুষ যথেষ্ট আশঙ্কা ছিলেন যে এই মানুষ দিয়ে কিভাবে বিদ্যুৎ বিভাগের উন্নয়ন সম্ভব। যাই হোক, যেই বিক্ষোভ বা হামলার আশঙ্কার কথা বলা হচ্ছে সরকারের দপ্তর থেকে, যেমন নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি, তারা গ্রাহকদের মধ্যে ব্যাপক অসন্তোষ এবং হামলার আশঙ্কায় জেলা প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে ডিসির কাছে। চিঠিতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে অতিমাত্রায় লোডশেডিং এর কারণে গ্রাহকদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। মোবাইল ফোনে কর্মকর্তাদের গালিগালাজের পাশাপাশি অফিস ঘেরাও ও ভাঙচুরের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি বকেয়া আদায় অভিযান পরিচালনার সময় কর্মকর্তা কর্মচারীদের উপর অতর্কিত হামলা ও শারীরিকভাবে লাঞ্ছিত করা ঘটনাও এর মধ্যে ঘটেছে। নেত্রকোনা গেল, গোপালগঞ্জেও একই অবস্থা। গোপালগঞ্জের বিদ্যুৎ বিভাগ নিরাপত্তার আবেদন জানিয়ে এসপির কাছে চিঠি দিয়েছে। গোপালগঞ্জে 24 ঘন্টায় কোথাও কোথাও 17 ঘন্টাও বিদ্যুৎ থাকছে না। চিঠিতে বলা হচ্ছে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় সম্মানিত গ্রাহকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যুৎ ব্যবস্থার পরিস্থিতিকে কেন্দ্র করে কোনো
অসন্তুষ্ট ব্যক্তি বা জনসাধারণ কর্তৃক অত্র দপ্তর বৈদ্যুতিক স্থাপনার সাধন, কর্মকর্তা কর্মচারীদের সহিত অনাকাঙ্ক্ষিত আচরণ বা অন্য যে কোনো অনভিপ্রেত ঘটনা সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে। এই হচ্ছে অবস্থা। মোটামুটি আরো কোনো কোনো জায়গা থেকে হয়তো এই ধরনের চিঠি দেওয়া হয়েছে নিরাপত্তার আবেদন জানিয়ে। সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি যে লোডশেডিং এর রেকর্ড একটা পর একটা ভাঙছে অটোমেটিক্যালি। যেমন 23 আগস্ট রাত 1টায় সর্বোচ্চ লোডশেডিং কত হয়েছিল? 3512 মেগাওয়াট। গত রোববার বিকাল 3টায় সর্বোচ্চ লোডশেডিং হয়েছে 3671 মেগাওয়াট। এবং দেশের ইতিহাসে সর্বোচ্চ পরবর্তীতে যে লোডশেডিং এর রেকর্ড স্থাপন করা হয় তা হচ্ছে গত রোববারই রাত 1টায় 3757 মেগাওয়াট। অবস্থাটা দেখুন। এবং দেশে এই মুহূর্তে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সেটি তেল ভিত্তিক হোক, কয়লা ভিত্তিক হোক, গ্যাস ভিত্তিক হোক, সব মিলিয়ে 136 থেকে 137টি বিদ্যুৎ কেন্দ্র। এর মধ্যে বন্ধ রয়েছে 41টি। চিন্তা করে দেখুন, 136 বা 37টির মধ্যে 41টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে। কারণ কি? কারণ হচ্ছে সেই জ্বালানি সংকট এবং মেরামতের কারণে। আবার এই যে 136 বা 37 থেকে 41টি বাদ দিয়ে প্রায় 90টি বা 91টি যে বিদ্যুৎ কেন্দ্র, সেগুলো আবার অধিকাংশ সময় বন্ধ থাকছে। জ্বালানি সংকট, পারছে না উৎপাদন করতে। মূলত যে কারণে ভয়াবহ এই তীব্র লোডশেডিং, এর পিছনে প্রথমত রয়েছে গ্যাস এবং কয়লার সংকট। জ্বালানির কারণে বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে, যেটি প্রথমেই বলেছি। দেশে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর দৈনিক চাহিদা হচ্ছে 252 কোটি ঘনফুট। আর লোডশেডিং নিয়ন্ত্রণে রাখতে মোটামুটি প্রয়োজন 100 থেকে 110 মেগাওয়াট, 110 কোটি ঘনফুট গ্যাস। কিন্তু বর্তমানে সরবরাহ হচ্ছে মাত্র 70 কোটি ঘনফুট গ্যাস। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুতের একটি বড় যোগান আসে, যেমন শুধুমাত্র পটুয়াখালী তাপ বিদ্যুৎ কেন্দ্র সেটি থেকে আসে 1200 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, কিন্তু তার উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। কি জানা যাচ্ছে? যে সমুদ্রের বৈরী আবহাওয়ার কারণে কুতুবদিয়ার যে বড় জাহাজগুলো রয়েছে কয়লাবাহী, সেখান থেকে ছোট জাহাজে, লাইটার জাহাজে কয়লা খালাসি বিলম্ব হচ্ছে। আচ্ছা, কেন, কি কারণে যে এই সংকটটি দূর করা যাচ্ছে না? মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের তো নানান ধরনের সংকট রয়েছে, যেগুলো সমাধানযোগ্য, দ্রুত সমাধানযোগ্য, সেগুলো হচ্ছে না। কারণ কি? আবার তেল দিয়ে যে বিদ্যুৎ কেন্দ্রগুলো চলে, সেগুলো উৎপাদন রাখা যাচ্ছে না। তখন তেল দিয়ে ধাপে ধাপে উৎপাদন করতে হচ্ছে। আবার তেলের সংকট তো রয়েছেই। আরেকটি যে বড় কারণ, সেটি হচ্ছে ভারতের ঝাড়খণ্ড থেকে আদানির যে বিদ্যুৎ আসে আমাদের এখানে, প্রায় 1400 মেগাওয়াট বিদ্যুৎ আসার কথা, সেটিও 800 মেগাওয়াটে নেমে এসেছে। এই যে বলা হয় যে ভারতের সেই ভারত সবকিছু শুষে দিচ্ছে, ভারত আধিপত্যবাদ বিস্তার করছে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো সত্য থাকতে পারে রাজনৈতিকভাবে। চিন্তা করে দেখুন যে আদানির এই 1400 মেগাওয়াট বিদ্যুৎ যেটি পাঠানোর কথা, তার মধ্যে 800 নেমে আসছে, তাতেই একটি তীব্র সংকট দেখা দিয়েছে। যদি ওই 800 বন্ধ হয়ে যায়, কি হবে? আদানি কি বলছে? বাংলাদেশের বিদ্যুৎ বিভাগ থেকে যেটা বলা হচ্ছে যে কয়লা পরিবহনে তাদের নাকি সমস্যা হচ্ছে। আরো নানান ধরনের সমস্যা রয়েছে। এলএনজি সরবরাহ কমে গেছে। মোদ্দা কথা, যে কথাটি বলতে চাই,
এই ইকবাল আহসান মাহমুদ টুকু একজন সাবেক পুরোপুরি ব্যর্থ মন্ত্রী এই মন্ত্রণালয়ের। তিনি আবার এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন কি কারণে তাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব ফের দেওয়া হলো? মানে আপনারা চিন্তা করে দেখুন যে 2001 সালে যেখানে 3122 মেগাওয়াটের মতন ছিল, 3218 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল, 5 বছরে সেটিতে যোগ হয়েছে মাত্র বলা যেতে পারে 500 মেগাওয়াট। আর 2006-07 পরে এসে যখন আওয়ামী লীগ সরকার গঠন করলো, সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দাঁড়ালো 30 থেকে 33,000 মেগাওয়াটে। ডক্টর ইউনূস সরকারের সময় কোনো বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হয়নি বা 1 মেগাওয়াট বিদ্যুৎও যোগ হয়নি। আর সর্বোচ্চ উৎপাদন 17,000 মেগাওয়াটের বেশি। আমরা আওয়ামী লীগের গুণকীর্তন নাই বা গাইলাম, এই মন্ত্রী কি করেছেন আর এই মন্ত্রী দিয়ে কি হবে? মিস্টার ইকবাল হাসান মাহমুদ টুকু, তাকে দিয়ে আমরা কতটা সম্ভাবনার বিষয়টি ধারণা করতে পারি? ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অপরিহার্যতা কিংবা ধরুন অপ্রয়োজনীয়তা, অপান্তেয়তা, আপনি নেতিবাচক বলেন, ইতিবাচক বলেন, কোনো অবস্থাতেই দৈনন্দিন যে রাজনীতির আলোচনা, সে আলোচনা থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া যাচ্ছে না। জামাতের নেতৃত্বাধীন 11টি দল এবং বিএনপির নেতৃত্বাধীন যে দলগুলো এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতা আছে, সবাই মিলে প্রাণান্ত চেষ্টা করছে আওয়ামী লীগের নামটি যেন জনগণ না নেয়। আওয়ামী লীগকে কালার করার জন্য, আওয়ামী লীগকে অপদস্থ করার জন্য, ছোট করার জন্য যা ইচ্ছা তাই তারা করে যাচ্ছে। কিন্তু এ যেন এক অদ্ভুত নিয়তির খেলা। সরকার এবং বিরোধী দল যত বেশি চেষ্টা করছে, আওয়ামী লীগ তত বেশি মানুষের কাছে প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। আলাপ আলোচনায় পথে ঘাটে মাঠে রাস্তায় যেখানে আলোচনা হচ্ছে, সেটা বিদ্যুৎ নিয়ে হোক, ভাঙাচোরা রাস্তা নিয়ে হোক, কর্মসংস্থান নিয়ে হোক, আইন শৃঙ্খলা নিয়ে হোক, ঘুরে ফিরে মানুষ আওয়ামী লীগের কথা বলছে। আবার যখন আওয়ামী লীগের নাম আসছে, অপরিহার্যভাবে সেখানে শেখ হাসিনার নাম চলে আসছে কয়েকটা কারণে। আমাদের দেশে পারিবারিক রাজনীতি, সেই পারিবারিক রাজনীতিতে দুটো পরিবার রাজনীতিতে মোটামুটি সেটেল হয়ে গেছে। একদিকে শেখ পরিবার, অন্যদিকে জিয়া পরিবার, অর্থাৎ বঙ্গবন্ধু পরিবার, আর অন্যদিকে জিয়া পরিবার। তো সেক্ষেত্রে বঙ্গবন্ধু পরিবারে শেখ হাসিনার যে বিকল্প নেতৃত্ব, সেই বিকল্প নেতৃত্বটা এখনো পর্যন্ত গড়ে ওঠেনি। তো তিনি হয়তো প্রকৃতির নিয়মে মারা যাবেন, মারা যাওয়ার পর নতুন কেউ আসবে। যেমন যতদিন বেগম জিয়া ছিলেন, তারেক রহমান সাহেব অনেক কিছুই হ্যান্ডেল করেছেন, কিন্তু মানুষের মন মানসিকতা আসলে বেগম জিয়া যতদিন হাসপাতালে, এমনকি অচেতন অবস্থায় ছিলেন, মানুষের চিন্তা চেতনা কিন্তু বেগম জিয়াকে কেন্দ্র করেছিল। তিনি হবেন প্রধানমন্ত্রী, তিনিই হবেন রাষ্ট্রপতি, এই চিন্তা করে কিন্তু বিএনপির নেতাকর্মীরা নিজেদেরকে ঐক্যবদ্ধ রেখেছে। কিন্তু তিনি তার ইন্তেকালের পর তারেক রহমান সাহেব চলে আসছেন, পারছেন কি পারবেন না বা কতটুকু যোগ্য সেটা পরের বিষয়। কিন্তু সেই যে পরিবারতন্ত্র, সেই পরিবারতন্ত্রের ধারাবাহিকতায় এসে তিনি এভাবে বসলেন। কিন্তু যতদিন পর্যন্ত বেগম জিয়া ছিলেন, ততদিন পর্যন্ত পূর্ণকালীন একেবারে অ্যাক্টিং চেয়ারপারসন হওয়া সত্ত্বেও দলের মধ্যে তার কিন্তু প্রভাব ছিল, কিন্তু সার্বজনীনতা ছিল না, ইউনিভার্সালিটি ছিল না, বিশ্বজনীন ছিল না। ওখানে ঘুরে ফিরে বেগম জিয়ার কথাই আসতো। এখন তো একই অবস্থা। ধরুন আপনি রাহুল গান্ধী বা
প্রিয়াঙ্কা গান্ধীর মতো, জয় এবং পুতুল এই দুজন আছেন। পুতুলের বাইরে আপনি শেখ রেহানার যে অংশটা আছে সেটা আপনি ববি ধরেন, রূপন্তী কিংবা টিউলিপ সিদ্দিকী, যাদেরকে ধরেন না কেন, মানে তারা যথেষ্ট মেধাবী, রাজনীতিতে পরিপক্ক এবং বলতে গেলে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো সমস্ত প্রজ্ঞা তাদের আছে, কিন্তু তারা ওটাকে নিয়ে বাহাদুরি করা, ফ্রন্ট লাইনে আসা, এই কাজগুলো তারা করছেন না, ইনক্লুডিং রেহানা সহ। তো শেখ হাসিনাকে আমরা চিনি, জয়কে আমরা চিনি, ইভেন শেখ রেহানাকে আমরা চিনি, কিন্তু শেখ রেহানার কোনো বক্তব্য আমরা তাকে নিয়ে সন্দেহ করি, সে এটা করেছে ওটা করেছে, সে বাংলাদেশে এই অপকর্মের সাথে জড়িত, ওটার সাথে জড়িত, এই শেখ রেহানা গ্রুপ আছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা বলি, কিন্তু তার কোনো বক্তব্য, মানে ওই যে সালমান এফ রহমানের সাথে তার একটা টেলিফোনিক কনভারসেশন ছাড়া আপনি এখনো পর্যন্ত তার একটা কর্ম, তার একটা সিগনেচার বা তার ছেলে মেয়ের কোনো একটা ঘটনা আপনি ওইভাবে কালার্ট করতে পারবেন না। তো বোঝার চেষ্টা করুন যে এই পরিবারটি, অর্থাৎ শেখ হাসিনার বোন শেখ রেহানার যে পরিবারটি, তারা একমাত্র তাদের আত্মীয়ের মধ্যে তারেক সিদ্দিকী, কিন্তু তারেক সিদ্দিকী আসলে শেখ রেহানার যতটা না কাছের, তার চেয়ে শেখ হাসিনার স্নেহধন্য ছিলেন। কিন্তু শেখ রেহানার হাজবেন্ড যদি ধরেন ডক্টর শফিক সিদ্দিকী সাহেব, ববির কথা ধরেন, তার ছেলের কথা, অন্য মেয়ের কথা ধরেন, স্বয়ং যাকে বলা হয় শেখ রেহানার কথা ধরেন, আপনি গল্প করতে পারবেন, বিভিন্ন অভিযোগ করতে পারবেন, কিন্তু তথ্য প্রমাণ আপনি হাজির করতে পারবে না। ইট মিনস পলিটিক্যালি দে আর ম্যাচিউরড, তারা জানে যে কি করে রাজনীতিটা সংযুক্ত রাখতে হয়। অন্যদিকে ধরুন শেখ হাসিনা, এখন শেখ হাসিনার যে দুটি সন্তান সজীব ওয়াজেদ জয়, আমি আগে বেশ কয়েকবার ভিডিওতে বলছি যে সে হার্ভার্ড থেকে গ্রাজুয়েশন করেছেন, আমেরিকাতে পড়াশোনা করেছেন, বঙ্গবন্ধুর নাতি ডক্টর ওয়াজেদের সন্তান। ডক্টর ওয়াজেদ বাংলাদেশে যে কয়জন ক্ষণজন্মা মেধাবী পুরুষ জন্ম নিয়েছেন, বিজ্ঞানী, যাকে বলা হয় বিজ্ঞানী, সেই বিজ্ঞানীদের মধ্যে অন্যতম ব্যক্তি তিনি। ভালো ছাত্র, মেধাবী, পাগলাটে, খ্যাপাটে, সফল, সার্থক, সবকিছু, খেলাধুলা, সবকিছু। ডক্টর ওয়াজেদ ইজ এ ইউনিক পার্সন। তার পৌরুষ সন্তান হলো সজীব ওয়াজেদ। আপনি তাকে যতই পাগল বলেন না কেন, যতই ছাগল বলেন না কেন, কিন্তু গর্বটা কার, মানে ইউট্রাসটা কার, জরায়ু কার, গর্ভাশয় কার, সেগুলো শেখ হাসিনার। তো কাজী ওই শেখ হাসিনার গর্ভাশয় থেকে তো ছাগল বের হবে না, ওটা শেখ হাসিনার মতোই বের হবে। আবার শেখ হাসিনা কার ঔরসে? বঙ্গবন্ধুর ঔরসে। ফলে আপনি গিয়ে দেখুন যে এদের মধ্যে মানে একটা জেনেটিক ফরমেশন আছে। আপনি সজীব ওয়াজেদ জয়ের দিকে তাকালে আপনি ডক্টর ওয়াজেদের চেহারা আপনি দেখতে পাবেন যে হুবহু চেহারা, তার এখনকার ছবি আর তার বাবার ছবি দেখবেন হুবহু চেহারা। আবার শেখ হাসিনাদের দিকে যদি তাকান দেখবেন যে তার চেহারা আর বঙ্গবন্ধুর চেহারা, বেগম মুজিবের চেহারা এক। মানে এরা জেনেটিক্যালি এই ঐতিহ্যটা ধারণ করেছেন। আর যখন ফিজিক্যালি পিতা মাতার সঙ্গে সন্তানের একটা মিল থাকে, তখন তাদের মধ্যে একটা মেধার মিল হয়। ফলে আপনি তাকে যতই বলেন না কেন, সজীব ওয়াজেদ জয় বা পুতুলকে, আপনি তাদের মধ্যে তার পিতার, মানে পুতুলের মধ্যেও তার পিতার মেধা আছে, আর যাকে বলা হয় জয়ের মধ্যেও তার পিতার মেধা আছে। আর পলিটিক্যালস তারা যেটা দেখেছে, একেবারে ঘনিষ্ঠভাবে জন্মের পর থেকে তারা যে রাজনীতিটা দেখে আসছে এবং যে রুড়ো বাস্তবতা, এটা আপনি আমি যদি 100 বছর ধরে কন্টিনিউয়াসলি হার্ভার্ড এবং অক্সফোর্ডে
এর উপর পিএইচডি করে, তবু এটা সম্ভব না, এই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তাদের আছে। তো কাজেই যেহেতু শেখ হাসিনা রাজনীতিতে এমন একটা বটবৃক্ষ হয়ে গেছে আওয়ামী রাজনীতিতে, ফলে সেই বটবৃক্ষের নিচে কোনো অবস্থাতেই পুতুলকে আপনার রাজনীতিবিদ মনে হচ্ছে না, সজীব ওয়াজেদ জয়কেও আপনার রাজনীতিবিদ মনে হচ্ছে না। এমনকি দেখেন বেগম জিয়ার যে এমন একটা পোর্ট্রেট তৈরি হয়ে গেছে, সেই পোর্ট্রেটের কাছে বা জিয়াউর রহমানের যে পোর্ট্রেট, সেই পোর্ট্রেটের কাছে এই তারেক রহমান সাহেব প্রাণান্ত চেষ্টা করছেন গত 6 মাস ধরে, কিন্তু কোনো অবস্থাতে বেগম জিয়ার পাশে এখনো মানুষ তাকে বসাতে পারছে না, সময় লাগবে আরো। তো সেই দিক থেকে যেটা হলো যে ঘুরে ফিরে জয়ের যত যোগ্যতা থাকুক, পুতুলের যত যোগ্যতা থাকুক, পুতুল ডাব্লিউএসওর আঞ্চলিক রিজিওনাল ডিরেক্টর, এটা একটা অকল্পনীয় পদ। আপনি দেখেন তার যে ইংরেজির প্রোনাউন্সিয়েশন, তার যে বক্তব্য, যে কটা বক্তব্য তিনি ডাব্লিউএইচও এর পক্ষ থেকে জাতির সামনে দিয়েছেন, মানে একটা গ্লোবাল, মানে বিশ্বে এত সুন্দর করে ইংরেজিতে জাতিসংঘ বা যে কোনো একটা বিষয়কে রিপ্রেজেন্ট করতে পারে। আমি তো পুতুলের মতো এত সুন্দর বক্তব্য শুনিনি কারো মুখে। আমাদের খলিলুর রহমান সাহেব ভালো ইংরেজি বলেন, লুৎফর সিদ্দিকী ছিল ভালো ইংরেজি বলেন, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো ইংরেজি বলেন, কিন্তু পুতুলের ইংরেজির কাছে কি আপনি বাঙালির মুখে এরকম চমৎকার ইংরেজি শুনেছেন কখনো? শুনেননি। কিন্তু শেখ হাসিনার যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বের কাছে পুতুলের এই যোগ্যতা কোনো অবস্থাতে ফ্লারিশ হচ্ছে না এজ এ পলিটিক্যাল পার্সোনালিটি হিসেবে। ফলে যখনই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের নাম আসছে, আওয়ামী লীগের সাথে অপরিহার্যভাবে শেখ হাসিনার নাম চলে আসছে। তো এই যে শেখ হাসিনার নাম চলে আসার কারণে কি হলো, তাকে নিয়ে আমাদের যত গল্প, যত কবিতা, যত উপন্যাস, যত সাহিত্য, যত ভয়, যত আতঙ্ক, যত নিন্দা, সবকিছু নাটক সিনেমা তাকে নিয়ে হচ্ছে। কেন সে বাংলাদেশে আসতে চাচ্ছে? তার কি লজ্জা শরম নেই? আমরা তাকে ধরবো, হ্যান্ডকাপ করিয়ে আনবো, তাকে আইনের শাসনে অধীন তাকে বিচার করব। কেউ কেউ বলছে তাকে এয়ারপোর্টে ফাঁসিতে লটকানো হবে, কেউ বলছে তাকে এয়ারপোর্ট থেকে এনে তারপর জেলখানাতে ঢুকিয়ে ফাঁসিতে দেওয়া হবে, কেউ বলছেন তাকে পূর্ণ আইনি নিরাপত্তা দেওয়া হবে, কেউ বলছেন দূর দূর রাখো, সে আসবে না। এখন এই যে আমরা তাকে নিয়ে যত আলোচনা করছি, তিনি তো পলিটিক্যালি ম্যাচিউরড, মানে 1981 সন থেকে তিনি দলটা পরিচালনা করছেন। চিন্তা করেন, 1981 সন থেকে একটা দলের সভানেত্রী, আর 1975 সনের পর থেকে 81 প্রবাসী থেকে তারেক রহমান সাহেব যেভাবে লন্ডন থেকে বিএনপি পরিচালনা করছে, তিনিও প্রবাসী থেকে আওয়ামী লীগের যত সব কিংবদন্তির নেতৃত্ব, সেটা মোস্তফা মহসিন মন্টু, ডক্টর কামাল হোসেন, তারপরে আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, এটা সব জায়ান্ট নেতাদেরকে তিনি পরিচালনা করে, কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকী পরিচালনা করে তাদের মাথার উপরে এসে আপন যোগ্যতায় সভানেত্রী হিসেবে ছড়ি ঘোরাচ্ছেন আজকের দিন পর্যন্ত। ফলে বাঙালি রাজনীতির আশা কি, আকাঙ্ক্ষা কি, কে কতটুকু লাভ দিতে পারে, কার কতটুকু ক্ষমতা হতে পারে, ওই প্রধানমন্ত্রীর চেয়ারে বসে তারেক রহমান সাহেব তার কি ক্ষতি করতে পারে, বিরোধী দলের চেয়ারে বসে ডক্টর শফিক তাকে কি ক্ষতি করতে পারে, কি উপকার করতে পারে, এটা পুরোটাই তার জানা আছে। আর এই জানা থাকার কারণে কি হচ্ছে, সে ইচ্ছে মতো খেলছে, ট্রাম কার্ড খেলছে, সকালে একরকম, বিকালে একরকম, ইচ্ছে মতো, মানে ছক্কার পরে ছক্কা সে শুধু মেরে যাচ্ছে। আর শেখ হাসিনা সেই ছক্কা এবং পক্কার কবলে পড়ে আমরা ঘুরে ফিরে বারবার শুধু শেখ হাসিনাতে নিমজ্জিত হচ্ছি। ভারতের রয় প্রধান কেন এলো? সে কি শেখ হাসিনাকে বাংলাদেশে দেওয়ার জন্য এলো? এটা নিয়ে আমরা একটা কল্পনার ফানুস তৈরি করছি, আমরা ফানুস তৈরি করছি। ভারত বলার চেষ্টা করছে বা ভারত বলছে যে আমরা কি শেখ হাসিনাকে এমনি মেনে নিয়েছি? তোমরা তো আমাদেরকে হেলিকপ্টারে করে, প্লেনে করে, সামরিক বিমানে করে আমাদের দেশে পাঠিয়েছো, কাজেই তোমরা আবার সামরিক বিমান পাঠাও।
ওইভাবে সিকিউরিটি দাও, সেফটি সিকিউরিটি দাও, আমরা শেখ হাসিনাকে তোমাদের কাছে দিয়ে দেবো, এই ধরনের কোনো কথা ভারত বলেনি, কিন্তু আমরা বানিয়ে বানিয়ে কথাগুলো কিন্তু বলছি। এবং ভারত থেকে যখনই কোনো লোক আসছে, আমরা বলার চেষ্টা করছি যে ওই যে লোকটা যে আসছে সে মূলত শেখ হাসিনা বাংলাদেশে কিভাবে আসবে, নিরাপদে থাকবে, এই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য সে আসবে। আবার বাংলাদেশ থেকে যখন খলিলুর রহমান সাহেব যাচ্ছেন, অন্য কোনো সরকারি কর্মকর্তা যাচ্ছেন, ইভেন তারেক রহমান সাহেবের যাওয়ার যে পসিবিলিটিস যেটা তৈরি হয়েছে, সেখানে আমরা কিন্তু একটা কল্পনা ফানুস তৈরি করে ফেলছি যে ওখানে কি করে গেলে মোদি তার হাতটা ধরবে, ধরে গিয়ে তাকে শেখ হাসিনার সঙ্গে হাতে হাত মিলিয়ে দেবে এবং সেখানে আওয়ামী লীগের সাথে, বিএনপির সাথে, শেখ হাসিনার সাথে, তারেক জিয়ার সাথে একটা সম্পর্ক হয়ে যাবে। হায় হায় হায়, কি হবে! এই যে আমাদের একটা কল্পনার ফানুস, এটা মূলত আমাদের আতঙ্ক থেকে, আমাদের ভয় থেকে, আমাদের প্রেম থেকে, আমাদের ভালোবাসা থেকে এই জিনিসগুলো আসে। 2 নম্বর হলো যে যখন আপনি যে কোনো একটা বিষয়ে ভয় পাবেন, সেটা আপনার জীবনে একবারের জন্য হলেও ঘটবে, স্বপ্নে হলেও আপনার জন্য ঘটবে, যেটাতে খুব বেশি ভয় পাবেন, যে বিষয়টি আপনি অ্যাভয়েড করতে চাইবেন, সেটা আপনার ঘাড়ের উপর পড়বেই। আর যাকে আপনি ভালোবাসবেন, পেতে চাইবেন, তাকে বাস্তবে না পেলেও স্বপ্নে আপনি তাকে পাবেনই। কাজে এই যে শেখ হাসিনাকে নিয়ে আমরা যে যার অবস্থান থেকে মাতামাতি করছি, ইট মিনস শি হ্যাজ এ ব্র্যান্ড ভ্যালু, এবং তার সেই ব্র্যান্ড ভ্যালুকে এখনো পর্যন্ত বাংলাদেশে অন্য কেউ অতিক্রম তো দূরের কথা, ধারের কাছে যেতে পারেনি, একমাত্র বেগম জিয়া ছিলেন। তো কাজে এখন যারা আছেন, সেটা ডক্টর শফিক বলেন, তারেক রহমান সাহেব বললেন, বা অন্য যারা আছেন, চরমোনাই পীর সাহেব বলেন, আপনি দেখেন তো এক পাশে শেখ হাসিনা চেয়ারে বসে আছে, বাকি নেতারা মঞ্চে বসে আছে, ইভেন তারেক রহমান প্রধানমন্ত্রী আর শেখ হাসিনা কিছুই না। শেখ হাসিনা বসে আছে মঞ্চে, একেবারে ওই যে আপনি দেখবেন বুড়ি যেভাবে এখন তাকে পোর্ট্রেট আঁকা হয়েছে, ক্যান্সার হয়ে গেছে, মরে গেছে, ভিক্ষা করতেছে রাস্তায়, এরকম অনেকগুলো ছবি টবি আপনারা প্রচার করছেন, ওইরকমই একজন বুড়ি বা ভিক্ষুককে খালি শেখ হাসিনার মুখটা সহ চেয়ারে বসায় দেন, তার পাশে ডক্টর ইউনূসকে বসায় দেন, সঙ্গে সঙ্গে উইদিন 1 মিনিটে ডায়রিয়া হয়ে যাবে, কাপড় চোপড় চেয়ার সবগুলো নষ্ট করবে। এবং এটা দেখেন, মানে মানুষের প্রেসারে এবং উচ্চতায় যে কি অবস্থা। আপনি ধরেন 10 দিন আপনার কোষ্ঠকাঠিন্য, এই 10 দিন কোষ্ঠকাঠিন্য নিয়ে আপনি পাহাড়ে উঠেন, পাহাড়ে উঠে আপনি আপনার সামর্থ্যের বাইরে পানি খাওয়া ছাড়া, সুগার ছাড়া আপনি পাহাড়ে উঠেন, আপনি দেখুন মুহূর্তের মধ্যে আপনার ডিহাইড্রেশন হয়ে গেছে, একেবারে যেটাকে বলা দাস্ত, জোলাপ, ডায়রিয়া, হাগা হয়ে যাবে, কাপড় চোপড় সব হয়ে যাবে। তো এইরকম শরীর যখন কোনো ভার বহন করতে পারে না, মন যখন কোনো আতঙ্ককে আর ধারণ করতে পারে না, মস্তিষ্ক যখন কোনো ভয়কে ধারণ করতে পারে না, তখন তার শরীরের মধ্যে, পেটের মধ্যে যত আবর্জনা আছে, দেখবেন যে আমরা ভয় পেলে আমাদের নাক দিয়ে সর্দি বের হয়ে যায়, কথা বলতে গিয়ে আবেগ উত্তেজনায় অনেক সময় কফ বের হয়ে যায়, 1 সপ্তাহের মধ্যে আপনি কাশেন নাই, কিন্তু সেদিন আপনার কাশি বের হবে। আনন্দে মানুষ হাসতে হাসতে চোখের পানি, নাকের পানি এক করে ফেলে। মসজিদে নামাজ পড়তে যান, ছোট পিছনে বাচ্চা ছেলে একটা একটু দুষ্টামি করতেছে, হাসি দিছে, আপনি বুড়া মানুষ 80 বছর, আপনাকে ওই দিন হাসতে হবে, কুট কুট করে হাসতে হবে। আবার হেসে ওই যে আপনি যে হাসছেন, এটা এসে আবার আপনার স্ত্রীর কাছে বলতে হবে। এই হলো হিউম্যান সাইকোলজি। কাজে শেখ হাসিনাকে নিয়ে আমাদের যে সাইকোলজি রয়েছে, সেই সাইকোলজির বাইরে যতদিন না পর্যন্ত আমরা যেতে না পারবো, আর সেটা যাওয়ার জন্য শেখ হাসিনার সমপর্যায়ের পোর্ট্রেট আমাদের রাজনীতিতে যতক্ষণ পর্যন্ত তৈরি না হবে,
ততক্ষণ পর্যন্ত এই ভয়, এই আতঙ্ক, এই ভালোবাসা, এই মোহ, এই কামনা, এই বাসনা আমাদেরকে শুধুমাত্র শেখ হাসিনার দিকে ধাবিত করবে। মহান আল্লাহ ভালো জানেন আমাদের তকদির কি আছে। আল্লাহ আমাদের সবার কর্মে, চিন্তা, চেতনায় বরকত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।